তোকে ছুঁয়েছে আঁধারে লেখিকা ভূমিকা তালুকদার পর্ব 11। ফ্রান্স, প্যারিস। প্যারিসের হাসপাতালের ভিআইপি কেবিনে প্রতি মুহূর্ত মৃত্যুর সাথে লড়াই করে চলেছে জায়ান। ফাঁকা হোয়াইট ওয়াল, হালকা মৃদু বাতাসের সাথে শীতল আলো পড়ছে তার মুখে। তার চোখ বন্ধ, শ্বাস নেওয়া মৃদু, কিন্তু পাশে দাঁড়ানো মানুষগুলো একদম স্থির থাকতে পারছে না। কি থেকে কি হয়ে গেল আচমকা, চোখের পলকে। তবে এর পেছনে যদি কোনো অপশক্তির হাত থেকে থাকে, তাহলে তার পরিণতি যে কি ভয়াবহ হতে চলেছে তা উপস্থিত সকলের চোখে দৃশ্যমান। মার্কো জায়ানের হাতে হাত রেখে বারবার চুপচাপ তাকিয়ে থাকে, যেন কেবল একটি নড়াচড়া জায়ানের নিঃশ্বাসের সাথে মিলিয়ে দেখতে যায়। এলেনা, যার চোখ ভিজে গেছে, হালকা কাঁপন ধরে ধরে, কিন্তু মুখে জোর করে শান্তির ভান। নাদিয়া বারবার ফোন দেখছে, বারবার সময় চেক করছে। জায়ান ঠিক হয়ে যাবে তো? এলেনা হকচকিয়ে জিজ্ঞেস করলো, কণ্ঠ অবচেতনভাবে কেঁপে উঠেছে। আমাদের এখন অপেক্ষা ছাড়া আর কিছু করার নেই। অ্যালেক্স এক টুকরো নিঃশ্বাস নিয়ে বলল, 1 মিনিটও কাটতে পারে না, আরেক মিনিট যেন দীর্ঘ হয়ে যায়। প্রত্যেকের হৃদয় অস্থির, চোখে অজানা ভয়, আর মনে একটাই আশা, জায়ানের নিজে চোখ খোলা। নাদিয়া হঠাৎ এগিয়ে এসে মার্কোর হাতে হাত রাখলো আর বলল, জায়ানের বাড়িতে একটা কল দেওয়া উচিত না? দেওয়া ঠিক হবে? আমার ফোনটা জায়ানকে উদ্ধার করার সময় মেবি সেখানেই পড়ে গিয়েছে। সেই দিনের পর থেকে আর খুঁজে পাচ্ছি না। তবে আমার মনে হয় না বাংলাদেশে এই মুহূর্তে কল দেওয়া ঠিক হবে। জায়ানের সম্পর্কে তার পরিবার কিছুই জানে না। এখন যদি আমরা তাদের জায়ানের কথা জানাই, তাহলে বুঝতেই তো পারতেছিস, কাহিনী অনেক দূর চলে যাবে। অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। আর জায়ানের অনুমতি ছাড়া আমরা তার সম্পর্কে কিছু বলতেও পারবো না। পাশ থেকে এলেনা সামনে এগিয়ে এসে বলে, এক্স্যাক্টলি, মার্কো ঠিকই বলেছে। জায়ান সুস্থ হয়ে ওঠা আগ পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত। এখন তোরা সবাই বাড়ি যা, আমি এখানে জায়ানের কাছে থাকছি। একটু থেমে আবার বলে উঠল, জায়ান না হয় আমায় কোনোদিন আপন করে নেয়নি, হৃদয়ে স্থান পায়নি, তো কি হয়েছে? আমার হৃদয়ে তো। বলতে গিয়েই থেমে গেল মেয়েটা। যাই হোক, এখন অন্তত পাশে থেকে নিজের মনকে সান্ত্বনা দিতে তো পারবো। এলেনার কথা শেষ হতে না হতেই অ্যালেক্স বলে, ভুল জায়গায় ভুল মানুষকে হৃদয় দিলে সেই হৃদয় আর হৃদয় থাকে না, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কথাটা মাথায় রাখিস। যেই জিনিস তোর না, সেই জিনিসে আশা রাখাও বোকামো। অধিকার খাটানো তো শোভা পায় না। শাট আপ গাইজ, হসপিটালে এইসব বলার জায়গা না। এখন এইসব কথা না বলে বেশি বেশি প্রে করো সবাই, যেন জায়ান আমাদের মাঝে দ্রুত ফিরে আসে। আই হোপ তোরা বুঝতে পেরেছিস। তাদের এসব কথার মাঝেও জায়ানের নিঃশ্বাসের প্রতিটা ওঠানামা তাদের মনে যে ধাক্কা দিচ্ছে। কেউ বলতে পারছে না, কেউ দেখতে পারছে না, কেউ চোখের কোণ থেকে অশ্রু ফেলছে। কেবল একটা অদৃশ্য শৃঙ্খল তাদের মধ্যে তৈরি হয়েছে, যেটি একমাত্র আশার শক্তিতে বেঁধেছে। ঘড়ির কাঁটা চলে, কিন্তু সময় যেন থেমে গেছে। হাসপাতালের নিঃশব্দ কক্ষে শুধু তাদের নিঃশ্বাসের শব্দ আর হৃদয়ের গর্জন শোনা যায়। বাংলাদেশ, ঢাকা, রাজুক উত্তরা মডেল কলেজ। লম্বা গেটটা পেরিয়ে ঢুকতেই দুপুরের রোদে চকচক করছে ইট সিমেন্টের বিশাল দালান। বারান্দা জুড়ে ছাত্রছাত্রীদের ছোট ছোট দল, কারো হাতে মোবাইল, কারো হাতে ফাইল ভর্তি খাতা, কেউ আবার ছায়ের নিচে বসে গল্পে মশগুল। চারপাশে একটা চাপা উত্তেজনা। বোর্ড পরীক্ষার মাত্র কদিন পর, তাই আজ প্রবেশপত্র বিতরণ। কলেজের ভিতরে হালকা বাতাস বয়ে যাচ্ছে, তবুও যেন হাওয়ার মধ্যে একটা গম্ভীর গন্ধ, বড় পরীক্ষার আগে যেমন থাকে। এই ভিড়ের মাঝেই মেরিনা আর রিমা নিজেদের পুরনো আড্ডার জায়গায় বসে আছে। তাদের ঠিক সামনেই চুপচাপ বসে লিয়ানা, হাতে ফাইল ধরা, কিন্তু চোখ যেন কোথাও দূরে হারিয়ে গেছে। মেরিন চোখ কুঁচকে তাকিয়ে হঠাৎ বলল, কি রে, কি হয়েছে তোর? এমন প্যাঁচার মতো মুখ করে রেখেছিস কেন? লিয়ানা সামান্য চমকে উঠে মুখ তুলল, কই কিছুই তো হয়নি। রিমা সঙ্গে সঙ্গে মুচকি হেসে মেরিনকে চোখ টিপল, তারপর লিয়ানার দিকে ঝুঁকে, কিছু তো একটা হয়েছেই, বলে ফেল। আমরাই তো। লিয়ানা মুখ ঘুরিয়ে ধীর গলায় বলল, বাদ দে তো। মেরিন ঠোঁট বাঁকিয়ে দুষ্টুমি করে গা ঠেসে দিয়ে, কেন বাদ দিব কেন? রোমিও কলেজে নিয়ে আসেনি তাই বলে মন খারাপ? লিয়ানা কপাল কুঁচকে ঘুরে তাকালো, রোমিওকে বাজে বকিস না। রিমা হেসে ওঠে, আরে হ্যান্ডসাম ড্রেসিং ম্যান জায়ান খান। লিয়ানা মুহূর্তের জন্য চুপ করে গেল, তারপর গলাটা অদ্ভুতভাবে নরম হয়ে এলো, উনি দেশে থাকলে তবেই তো দিয়ে যাবে। ওরা দুজনেই থমকে গেল। মেরিনা রিমা দুজনেই মুখে একসাথে হাঁ হয়ে গেল, যেন কেউ আচমকে এমন একটা কথা বলেছে যা তারা আশা করেনি। মানে কি? ওই লোকটার কথা আর বলবি না, বুঝেছিস? এত পাষাণ লোক, গরিলা, অ্যানাকন্ডা, আর্কিওপটেরিক্স। দাদাভাই কেন যে জায়ান খান রাখতে গেলেন? নামটা রাখা উচিত ছিল জাওরা খান।
লিয়ানার কথা শেষ করতেই মেরিন সঙ্গে সঙ্গে হেসে ফেটে পড়ল। আর লিয়ানা মুখে বিরক্তির ভান করলেও ভেতরে কোথাও যেন হালকা একটা ধাক্কা লাগলো, কোনো গভীর অভিমান। তার আঙুলের ডগা ফাইলের প্রান্ত ঘষতে লাগলো, তবে কেউ খেয়ালও করলো না তা। আমার কি মনে হয় জানিস, উনি হয়তো ফ্রান্সে বিয়ে করে বউ বাচ্চা নিয়ে থাকে। হতেও পারে, মানে। আর কিছু বলার আগেই মেরিন রিমার মুখ চাপা দিয়ে ধরে। চুপ শালি, কি বলছিস এসব? তারপর লিয়ানার দিকে তাকিয়ে, আরে তুই এই মাথা মোটার কথা একদমই কানে নিস না। ভাইয়া মেবি কোনো কাজে গিয়েছেন, চলে আসবেন। লিয়ানা কিছুই বলল না, চুপ করে বসেই থাকলো। কি যেন ভেবেই চলেছে মেয়েটা তখন থেকে। মেরিন লিয়ানাকে ধাক্কা দিতেই, বিয়ে করুক না জাহান্নামে যাক, তাতে আমার কি বাল। ওই জায়েন খান যদি আমাকে ফুপু বানিয়ে দেয়, আমিও লিয়ানা খান তাকে মামা বানিয়ে দিব। আইডিয়াটা কিন্তু খারাপ না লিউ, একদম টিট ফর ট্যাট। এই দুই পাগলের এমন বিপজ্জনক কথা শুনে মেরিন হতবাক, কি বলবে কিছুই বুঝতেছে না। কিছুক্ষণ মাথা চুলকিয়ে পাশে বসে থাকা দুই পাগলের কান ধরে বলল, তোরা দুইটা তো মরবি মরবি, আমাকেও নিয়ে মরবি। অনেক হয়েছে, চল চল। গেটের বিশাল লোহার পাট খুলে যখন তিনজন একসাথে বেরোলো, লিয়ানা, রিমা আর মেরিন, তখন দুপুরের রোদটা একেবারে সোনালি হয়ে রাস্তার ধুলোয় পড়ে ঝলমল করছে। বাইরে রাস্তার ওপরে কয়েকটা রিক্সা, দু একটা বাইক, আর ঠিক গেটের সামনেই দাঁড়িয়ে আছে এক চকচকে কালো রঙের মার্সিডিস। গাড়িটার গ্লাস যেন আয়নার মতো ঝকঝক করছে, সূর্যের আলো তাতে পড়ে চোখ ধাঁধিয়ে দিচ্ছে। তাদের চোখের সামনে প্রথমে শুধু সেই গাড়িটাই ধরা দিল, কিন্তু পরের মুহূর্তে গাড়ির সামনে ফেন্ডারের পাশে হাত দুটো গুটিয়ে এক পা সামান্য সামনের দিকে দাঁড়িয়ে আছে এক পুরুষ। নীল শার্টের কলার অল্প খোলা, সাদা প্যান্টে অদ্ভুত এক কনফিডেন্স ঝরে পড়ছে, চোখে কালো সানগ্লাস। তার চুলে হালকা বাতাস লেগে এলোমেলো হয়ে আছে, ঠোঁটে এক টুকরো নিঃশব্দ হাসি, যেন জানে ঠিক এই মুহূর্তে তিন জোড়া চোখ তার দিকে স্থির হয়ে আছে। মেরিনের ঠোঁট ফাঁক হয়ে ও মাই গড ফিস ফিস শব্দ বেরোলো, আর রিমার চোখে ছায়া পড়ল হালকা বিস্ময়ের। রকস্টার ঈশান শেখ। তার উপস্থিতি যেন রাস্তাটা, বাতাসটা, এমনকি সময়কেও থামিয়ে দিল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপরই মেরিনের চোখ বিস্ফোরিত। রিমা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। উনি হঠাৎ এখানে, আমাদের কলেজে আবার। তার চোখে হঠাৎ চকচক করে ওঠে উচ্ছ্বাস। ভালোই হয়েছে ওই দিন অটোগ্রাফ নিতে পারিনি, আজকে নেবই নেব। বলে ব্যাগ থেকে তাড়াহুড়ো করে ছোট্ট ডায়েরিটা বের করে সোজা ছুটে যায় গাড়ির সামনে দাঁড়ানো লোকটার দিকে। ভাইয়া, আমি আপনার অনেক বড় ফ্যান, প্লিজ একটা অটোগ্রাফ দিন। ঈশান ধীরে ধীরে চোখের সানগ্লাস খুলে বুক পকেটে রেখে দেয়, তারপর সামান্য ঠোঁট বাঁকিয়ে এক চিলতে হাসি। ইয়েস, হোয়াই নট। বাট কথা শেষ না করেই হালকা করে মাথা ঘুরিয়ে লিয়ানার দিকে তাকায়। তোমার বান্ধবী যদি বলে তবেই দিব। রিমা ভ্রুকুচকে, বান্ধবী, কি বোঝাচ্ছেন? ঈশানের গলা নরম, কিন্তু দৃষ্টি একেবারে সোজা গিয়ে থামে। ওই যে ব্রাউন আইস মেয়েটা, আই মিন লিয়ানা। রিমাও ঘুরে তাকায় লিয়ানার দিকে, আর মেরুনও তাকিয়ে থাকে একদম থমকে। লিয়ানার মুখে হতবাক ভাব, যেন কিছুই বুঝতে পারছে না হঠাৎ করে এই পরিস্থিতিতে। ঈশান এবার নিজেই কয়েক পা এগিয়ে আসে, সানগ্লাসহীন গভীর দৃষ্টি লিয়ানার দিকে নিবদ্ধ করে। তাহলে বলো, অটোগ্রাফ কি দিব তোমার বান্ধবীকে? লিয়ানা ভ্রু কুঁচকে যায়, চোখে সামান্য বিরক্তি। মানে কি, আপনি ওকে দিন, আমার কাছে এসে সব বলছেন কেন? অদ্ভুত। এই তোরা থাক, আমি চললাম, গাড়ি চলে আসবে এখনই। বলেই সরে যেতে চায়, কিন্তু ঠিক তখনই ঈশান শান্ত গলায় বলে ওঠে, যাবার দরকার নেই, তোমাদের ড্রাইভারকে আমি পাঠিয়ে দিয়েছি। একটু থেমে মুচকি হেসে যোগ করে, আমি নিজেই পৌঁছে দিব তোমাকে। ঈশান রিমার হাত থেকে ডায়েরিটা টেনে নিল, একটা সিগনেচার করে বলল, তোমরা যাও, তোমাদের বান্ধবীর সঙ্গে আমার কিছু কথা আছে। রিমা অবাক হয়ে তাকালো। রিমা আর মেরিন না চাইতেও একসঙ্গে দ্রুত সামনে হাঁটা দিল। ঠিক সেই মুহূর্তে গাড়িতে ওঠো। লিয়ানা কেঁপে উঠে ঘুরে দাঁড়ালো, ঠোঁটে একরকম নীরব ক্লান্তি, কিন্তু চোখে তীক্ষ্ণতা। শুনুন, ওই দিন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, আমি রেগে গিয়ে কিছু উল্টাপাল্টা কথা বলেছিলাম। সত্যি, আই অ্যাম এক্সট্রিমলি সরি। আরে আরে, কি করছো? আমি কি তোমাকে সরি বলতে বলেছি নাকি? এক ধাপ এগিয়ে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, বলেছি গাড়িতে ওঠো। গাড়িতে উঠবো? মানে, আমি আপনাকে চিনি না জানি না, গাড়িতে কেন উঠবো? দয়া করে সামনে থেকে সরে যান। ঈশান হালকা হেসে বলল, চোখে যেন খেলা করে যাচ্ছে এক অদ্ভুত আত্মবিশ্বাস। তুমি একমাত্র মেয়ে যে বলতে পারলে আমাকে চেনে না। জানো কত মেয়ে আমার পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে? লিয়ানা কাঁধ ঝাঁকালো, ঠান্ডা গলায় বলল, তো যান না ওদের কাছেই, দয়া করে আমার সামনে আর আসবেন না। ঈশানের হাসি কিছুটা গভীর হলো, গলায় নামলো নিচু স্বর, আহা, সবাই আর তুমি কি এক?
ইউ আর ডিফারেন্ট, তাই তো। কি? ঈশান সামনে এগিয়ে গিয়ে গাড়ির দরজা খুলে দিল। এক হাত তুলে ইশারা করলো, উঠে পড়ো, রাস্তার মানুষ দেখছে, ব্যাপারটা মোটেও ভালো না। লিয়ানা দাঁত কামড়ে তাকিয়ে রইল, কিন্তু চারপাশে লোকজনের নজর। পরিস্থিতি থেকে বেরোনোর উপায় নেই। অনিচ্ছায় যেন নিজের মনকে ধমক দিয়ে ধীরে ধীরে গাড়িতে উঠে বসলো। গাড়ির দরজা বন্ধ হতেই ভেতরের ভারী নীরবতা যেন বুকের ভেতর ঢুকে বসলো। কালো মার্সিডিসটা ধীরে ধীরে গেট পেরিয়ে শহরের ভিড়ের ভেতর ঢুকে গেল। জানালার কাচ নামানো, ভেতরে বসা ঈশানের হাতে স্টিয়ারিং, আঙুলের হালকা খেলা, কবজিতে ঝলসে উঠছে ঘড়ির সোনালি ঝিলিক। রোদের আলো এসে পড়ছে তার ব্লু শার্টে, মুখের অর্ধেকটা ঢাকা সানগ্লাসে, তবু ঠোঁটের কোণে সেই ধীর আত্মবিশ্বাসী হাসি। আমার কাছে কি চাই আপনার? ঈশান সিটে একটু সরে বসলো, চোখ সরাসরি তার দিকে না রেখে বাইরে তাকালো। তোমাকে। লিয়ানার মাথা হালকা ঘুরে গেল, চোখে বিস্ময়। মানে কি? ঈশান এক মুহূর্তের জন্য চোখ ফেরালো না রাস্তা থেকে, কেবল স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল, ওই দিন প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। বিলিভ মি, রাতে ঘুমাতেই পারি না। কি? গাড়ি থামান, আমি বলছি গাড়ি থামান। এইসব উল্টোপাল্টা কথা আর শুনতে আগ্রহী না আমি। অসহ্য। আপনি কেমন লোক কোথাকার কে জানেন তো? আমি কে? তার কথার ঝড় থামাতে ঈশান হঠাৎ ঠুস করে নিঃশ্বাস ফেলে গাড়ি ধীরে ধীরে সাইডে আনলো। রাস্তার হালকা ধুলো উঠছে। গাড়ি থামার সাথে সাথে একটা তীক্ষ্ণ নিস্তব্ধতা নেমে এলো। ঈশান ধীরে ধীরে মুখ ফিরিয়ে লিয়ানার দিকে তাকালো। সানগ্লাসের ভেতরে তার চোখের গভীর অন্ধকারটা যেন সব গিলে নিতে চায়। ঠোঁটের কোণে সেই ধূর্ত হাসি ফিরিয়ে বলল, আমি খুব ভালো করেই জানি তুমি কে। ধীরে ধীরে তার দিকে ফিরল, চোখে যেন অদ্ভুত এক জেদ ও শীতল আগুন। শিল্পপতি সোলামান খানের মেজ ভাই ফাহিম খানের বড় মেয়ে লিয়ানা খান। এক সেকেন্ড থেমে গলায় ঠান্ডা হাসি। জানো, তোমার নাম জানতে আমাকে রাজুক কলেজের 12-এর সব সেকশনের হাজিরা খাতা দেখতে হয়েছে। কত সময় নষ্ট করেছি বলো তো। আজকের কনসার্ট ক্যান্সেল করলাম শুধু তোমার সাথে দেখা করতে। বলো কি করব আমি? লিয়ানা হতবাক হয়ে কিছুক্ষণ চুপ রইল। দেখুন, আপনি যা চান তা কোনোদিনও হবে না, কোনোদিনও না। প্লিজ আমার পেছন ছেড়ে দিন, তা না হলে মারা পড়বেন, জানে মরে যাবেন। মরে যাব? চোখে এক বিন্দু পলক না ফেলে তাকিয়ে রইল ঈশান। তা তো আমি এখনই যাচ্ছি। শোনো, বিয়ে করো আমাকে। আপনি কি পাগল? শুনুন মিস্টার, বিয়েকে কি কোনো মজার বিষয় ভেবেছেন যাকে খুশি তাকে বলে দেওয়া যায়? কই, কে বলেছে যাকে তাকে? আমি তো শুধু একজন মেয়েকে বিয়ে করতে চাই, আর সেই মেয়ে তুমি। গাড়ির ভেতর নিঃশ্বাস ভারী হয়ে এলো। জানালার বাইরে পরিবেশ যেন আরো গভীর হয়ে উঠল। লিয়ানা আর কিছু বলল না, তার চোখে যেন অসংখ্য কথা জমে আছে, কিন্তু ঠোঁট সেগুলো প্রকাশ করার সাহস পেল না। গাড়ির ভেতরে এক অদ্ভুত নীরবতা নেমে এলো, শুধু ইঞ্জিনের মৃদু গর্জন আর জানালার বাইরে হাওয়ার শব্দ। ড্রাইভারের আসনে ঈশানের মুখে এক অদ্ভুত স্থিরতা, যেন কিছু ঠিক করে নিয়েছে সে। রাস্তায় আলো গাড়ির ভেতরে এসে কখনো তার চোখে পড়ে, কখনো মিলিয়ে যায়। হঠাৎ সামনের গেটে ভেসে উঠল খানবাড়ির বিশাল লোহার ফটক। গাড়ি ধীরে ধীরে থামল। গেটের রক্ষী তাড়াতাড়ি খুলে দিল। ইঞ্জিনের গর্জন নীরবতার ভেতর মিলিয়ে গেল। এক মুহূর্ত নষ্ট না করে লিয়ানা তড়িঘড়ি সিট বেল্ট খুলে ফেলল। দরজা ঠেলে নেমেই সে একটু পেছন ফিরে তাকালো না, সোজা এগিয়ে গেল বাড়ির ভেতরে। পেছনে ড্রাইভারের সিটে বসা ঈশান একদৃষ্টিতে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। ঠোঁটের কোণে হালকা হাসি টেনে প্রায় ফিসফিস করে বলে উঠল, বিয়ে তো আমি তোমাকেই করব, ওয়েট অ্যান্ড সি। তার গলায় অদ্ভুত এক দৃঢ়তা, যেন সেই কথার মধ্যেই ভবিষ্যতের রায় লিখে দিল। লিয়ানা সিঁড়ি বেয়ে এক নিঃশ্বাসে উপরে উঠে গেল। করিডোরের শেষের মাথায় বড় আম্মুর রুমের দরজার দিকে পা বাড়াতেই ভেতর থেকে নাফিসা খান বেরিয়ে এলেন। হঠাৎ লিয়ানাকে এইভাবে রুমের দিকে আসতে দেখে তিনি খানিকটা বিস্মিত হয়ে বললেন, কি হয়েছে মা? জায়ান ভাইয়ের বন্ধুর নাম্বারটা দাও, ওই যে যিনি তোমাকে সেদিন ফোন করেছিলেন। নাফিসা খান একটু অবাক হলেও ফোন অন করে নাম্বারটা দিয়ে দিলেন। লিয়ানা আর কিছু শোনেনি, তারপর সে প্রায় দৌড়ে নিজের রুমে চলে গেল। দরজা বন্ধ করে নম্বরটা ডায়াল করলো। স্ক্রিনে লেখা উঠল সুইচ অফ। একবার, দুইবার, তিনবার, প্রতিবারই একই উত্তর, ফোন বন্ধ। দীর্ঘ একটা শ্বাস ছেড়ে এবার সে জায়ানের নম্বর ডায়াল করলো। সেখানেও সেই একই যান্ত্রিক উত্তর, সুইচ অফ। লিয়ানা চুপচাপ বিছানায় বসে পড়ল। বুকের ভেতর যেন কেউ নীরবে একটা ভারী তালা ঝুলিয়ে দিল। ঠোঁটের কোণে তিক্ত হাসি এনে প্রায় নিজের সাথে কথা বলে উঠল, আপনি কি সারা জীবনের জন্য চলে গেলেন? ইচ্ছে করে এইসব করছেন, তাই না? এক মুহূর্ত থেমে গলার স্বর আরও নিচু করল, আপনি কি সত্যি বিবাহিত? বউ আছে তাই চলে গেলেন? রুমের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। জানালার বাইরের আকাশ মেঘে ভেসে বেড়াচ্ছে, যেন সে কিছু বলতে চাইছে
কিন্তু চুপচাপ রয়ে গেল ঠিক লিয়ানার মতো।